ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক অসঙ্গতির পাশাপাশি ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা, নিম্নমানের উইকেটের পাশাপাশি আরও বেশ কিছু ব্যাপার আছে যেগুলো নিয়ে বিপিএল অনেক বেশি সমালোচনা হয়। এবং যে জিনিসটা হয় যে আমরা খুব বেশি বিপিএল নিয়ে প্রশংসা করার সুযোগ পাই না, ইতিবাচক কথা বলার সুযোগ পাই না। কিন্তু লাস্ট আপনি যদি 1-1.5 মাস একটু খেয়াল করে দেখেন, সেখানে বিসিবির বেশ কিছু ইনিশিয়েটিভ আমার কাছে মনে হয় যে পজিটিভ রয়েছে, কিন্তু তারপরও পেছনের দিকের যে সমালোচনা, অতীত যে রেকর্ডগুলো, সেগুলো এখনও পিছু টানছে বিসিবি। এবং লাস্ট কয়েকদিন আগে চিটং কিংসকে তারা 46 কোটি টাকার একটা লিগেল নোটিশ দিয়েছে, সেটা নিয়ে আলোচনা সমালোচনা সবই হচ্ছে। এবং আজকে যেহেতু সামির কাদের চৌধুরী কথা বলেছেন, এই ব্যাপারগুলো নিয়ে একটু আমরা কথা বলবো। আমি মমিনুল ইসলাম আছি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান। সাদমান ভাই, আপনাকে স্বাগত। যেটা হচ্ছে যে একটু চিটং কিংস নিয়ে আলোচনা করা যাক। সবচেয়ে প্রথম যে ব্যাপারটা আমি সামনে আনতে চাই সেটা হচ্ছে যে সামির কাদের চৌধুরীকে প্রশ্ন করা হচ্ছিল যে এই যে বিপিএলটা বিতর্কিত হলো, সমালোচিত হলো, সেখানে দায়টা কার বেশি, সেটা হচ্ছে চিটং কিংসের নাকি বিসিবির। সেখানে তিনি সরাসরি বললেন যে এই দায়টা বিসিবির। আপনার কাছে আসলে কি মনে হয় যে আপনি তো ধরেন সাংবাদিকতা করছেন অনেকদিন ধরে, এই বিপিএলটা আরো ক্লোজলি ফলো করার সুযোগ করেছেন, তো কি মনে হয় আসলে দায়টা আসলে? আমার মনে হয় এটা শুধু বিপিএল এর একটা ফ্র্যাঞ্চাইজির মালিক বলেই তিনি এই কথাটা বলতে পারছেন। আপনি গ্লোবালি এত ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, কখনো শুনেননি যে আপনি কোনো বোর্ডকে দায় করছেন যে নিজের ফ্র্যাঞ্চাইজি টিম কেন চালাতে পারছেন না। সেটা অন্য কোনো পারপাস হতে পারে যে বোর্ডের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন না বা সেটা, কিন্তু যেই ফলটা আপনার, সেই ফলটা আবার বিসিবি সলভ করার ট্রাই করছে, সেই সলভটা বিসিবি করতে পারছে না দেখে আপনি বিসিবিকে দায় দিচ্ছেন যে বিসিবির জন্য বিতর্কিত হচ্ছে। জিনিসটা আসলে হাস্যকর হয়ে গেল। কারণ আপনি সামির কাদের চৌধুরী আসলে যেই ইস্যুগুলো রয়েছে, যে দেনাগুলা তিনি পরিশোধ করছেন না, বা যে অ্যামাউন্টটা আসলে শোনা যাচ্ছে সেইটার কোনো হদিস তিনি বলছেন যে আমি জানি না যে কেন আসে। বিসিবির সাথে কথা বলছে, তারাও ক্লিয়ারলি বলতে পারছেন না যে কেন আসছে। সো এই জিনিসটা কি আসলে বিসিবির দায় যে এই টাকাটা আপনি তাকে দিচ্ছেন না, যেই অ্যামাউন্টই হোক, আপনার এটা 46 লাখ হোক, আপনার এটা 5 লাখ হোক, যেই অ্যামাউন্টই হোক, সেই টাকাটা কিন্তু আপনার ফ্র্যাঞ্চাইজ হিসেবে দেওয়ার কথা। সেইটা বিসিবি উল্টো আরও চেষ্টা করছে যে জিনিসগুলো কীভাবে অন্যান্য যারা বাইরের হ্যাঁ কোচ আছেন, যে শন টেটের কথাই বলি, শন টেট ছিলেন চিটাগাং কিংসে, তার ইস্যুটা কিন্তু বিসিবি, যেহেতু শন টেট এখন বিসিবির এমপ্লয়ি, তার জিনিসটা কিন্তু সে সেইভাবে সলভ করছে। আরও আদার্স যেসব বিষয় রয়েছে সেখানেও হেল্প করছে। এখন আমার একটা ব্যাপার যে ধরুন একটু থামালাম, যেটা হচ্ছে যে ধরুন যে জিনিসটা, এই যে আমি ধরে নিলাম যে বিসিবির কারণেই বিপিএলটা বিতর্কিত হয়েছে, আপনি যদি একটু চিন্তা করেন যে কেন আসলে এই সমালোচনার জায়গাটা তৈরি হয়েছে। আপনি হোটেল বিল দেননি, আপনি ইয়াশা সাগরের টাকা দেননি, আপনি শাহিদ আফ্রিদির টাকা দেননি, আপনি প্লেয়ারের টাকাও দেন, এই দায়টাও কি সামির কাদের চৌধুরী? এটাই আমি বলছিলাম যে এই যে আমি বলছি যে এই জিনিসগুলো হওয়ার পরে সলভ করার চেষ্টা করছি, আপনি তাকেই দায় করছেন। এই যে আপনি এতগুলো নাম বললেন, সেখানে কত রকমের হাস্যকর বিষয় রয়েছে। আপনি শহীদ আফ্রিদির কথাই শুনেন, শহীদ আফ্রিদির সাথে তার পার্সোনাল সম্পর্ক সেইভাবে করে হচ্ছে, যদি শহীদ আফ্রিদির সাথে পার্সোনাল সম্পর্ক, তার মানে শহীদ আফ্রিদিও এই ফ্র্যাঞ্চাইজিটার ওনার, যে টাকা পয়সার লাভ লোকসানের হিসাব তারা বুঝবে। তিনি কোনো মানে ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে আসেনি বা ফ্রিতে আসেনি, সেটা আসলে সেভাবেই তাহলে বলা উচিত। শহীদ আফ্রিদি কিন্তু না হলে তাহলে কমপ্লেন কেন করলো? এবং তিনি কিন্তু বলেছিলেন যে তিনি প্রধান উপদেষ্টার কাছে জানাবেন কোন পর্যন্ত আসলে চলে গেছে। শুধু পার্সোনাল সম্পর্ক। হ্যাঁ, এর চেয়েও হাস্যকর যেটা ছিল, একটা প্লেয়ারকে আপনি, প্লেয়ারের নাম নিয়েই তিনি বলছেন তিনি টাকা পাননি কারণ তিনি স্যাটিসফাইড না। আপনি প্লেয়ারটাকে নিয়েছেন কিসের স্যাটিসফ্যাকশন, সেটা নিয়ে আমরা আগেও কথা বলেছি, হাসাহাসি করেছি জিনিসটা নিয়ে, যে এটা আসলে কী ধরনের এক্সকিউজ হতে পারে যে একটা প্লেয়ারের টাকা আপনি আটকে রেখেছেন। সেটা নিয়ে এখনও কথা হচ্ছে, তিনি এখনও বলছেন সেটা একটা পার্সোনাল বিষয়। যে এই জিনিসগুলো, এই উত্তরগুলো যখন আপনি ফ্র্যাঞ্চাইজির মালিক হিসেবে দিচ্ছেন, তখন আসলে ফ্র্যাঞ্চাইজিটার মানটা নিয়ে আসলে অনেক কোশ্চেন থাকে। এবং এই জিনিসটার আমি একদিকে বিসিবিকে দায় দিব, সেটা হচ্ছে যে আপনি ফ্র্যাঞ্চাইজি চুজ করছেন কি হিসেব করে আসলে, তাহলে যে আপনার এই টাইপের ফ্র্যাঞ্চাইজি শুধু তো চিটাগাং কিংস না, আমরা গতবার আরও দেখেছি, শুধু সেটা না, এর আগেও অনেকগুলা ফ্র্যাঞ্চাইজি রয়েছে যারা এরকম ইস্যু ক্রিয়েট করেছে। চিটাগাং কিংসের কিন্তু 12-13তে তারা যখন প্রথম 2টা মৌসুম খেলেছিল, তাদের তখনকার দেনাও কিন্তু এখনো বাকি আছে রয়েছে। তার মানে একটা ফ্র্যাঞ্চাইজি হিসেবে তাদের আসলে ওই দুর্বলতাটা কখনোই কাটেনি। এইটা আসলে এই জিনিসটার জন্য কিন্তু আসলে বিসিবিকে আঙ্গুল আপনার দিতেই হবে। কিন্তু
সামির কাদের আসলে যেসব ইস্যু নিয়ে বলছেন বিসিবিকে দায় দিচ্ছেন, সেগুলো আসলে একটা ফ্র্যাঞ্চাইজিরই দায়, সেটা বিসিবির উপরে যেতে পারে না। বিসিবির দায়িত্ব হবে যে যেই ফ্র্যাঞ্চাইজিগুলো আসলে প্রপারলি কাজ করে, প্রপারলি রান করে, সেইগুলো চুজ না করতে পারলে আসলে আপনার উপরে ফল্ট হবে। এবং এই যে এখনও আপনি দেখেন যে জিনিসটা সলভ হচ্ছে না, মিডিয়াতে কথা হচ্ছে, বিসিবির পক্ষ থেকে কথা হচ্ছে, সামির কাদের তিনি এসে আবার মিডিয়াতে কথা হচ্ছে, আসল কাজ কিন্তু হচ্ছে না। তারা বলছে, সামির কাদের বলছেন যে বসছেন না কেন। আমিনুল ইসলাম বুলবুলের সাথে তিনি বলে ফোনে কথা বলেছেন, তিনি যতবারই ফোন দিয়েছেন তিনি বলে ব্যস্ত ছিলেন। এরকম একটা বড় ইস্যু বা এরকম একটা ইস্যু যেটা দিনের পর দিন চলছে, সেটার জন্য আপনি টাইম বের করতে পারছেন না, এইগুলো আসলে আনপ্রফেশনাল বিহেভিয়ার। তবে আজকে যে সবচেয়ে ভালো যে খবরটা, যে অবশেষে মানে তারা ওই সিদ্ধান্তে একটা উপনীত হচ্ছে যে তারা একসাথে বসবে আগামী কয়েকদিনের ভিতরে, তারপর হয়তো একটা সলভ আমরা পাবো। কিন্তু এই সলভটা করলে ধরুন টাকা পয়সার ঝামেলাটা মিটে গেল, আপনাকে যদি আমি পার্সোনালি জানতে চাই, সেটা হচ্ছে যে আপনি কি চাইবেন যে চিটাগং কিংসের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি ভবিষ্যতের বিপিএল হবে? কারণ আগামী বিপিএলটা কিন্তু 5 বছরের জন্য একটা রাইটস দেওয়া হবে। আপনার কি মনে হয় যে এরকম ফ্র্যাঞ্চাইজিদের আসলে রাখা উচিত? এটা আসলে দুঃখজনক যে এখনও যে আপনি যে কোশ্চেনটা করলেন, এই জিনিসটা আমি না চাইলে তাহলে আমার 0 থেকে শুরু করতে হবে একদম। কারণ আপনি এই যে 5 বছরের জন্য হচ্ছেন, আমরা এখনও তার মানে স্ট্যাবলিশ করতে পারিনি, আমরা এখনও 0-তে আছি যে 5 বছরে একটা ফ্র্যাঞ্চাইজি দেওয়ার জন্য আমাদের কাছে সেরকম অপশান নেই। আপনার 1-2টা টিম বাদে বাকিগুলা ফ্র্যাঞ্চাইজি প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে, প্রত্যেকবার মালিকানা চেঞ্জ হচ্ছে। এটার একটা ইস্যু থাকতেই পারে বাংলাদেশের মতো দেশে, লোকাল বিজনেসের থেকে যদি আসে আপনার সেই জন্য করতে পারে। কিন্তু এতদিন ধরে যেহেতু চলছে, এরপরে আপনি বিপিএল শুরু করার পরে আরও কতগুলা ফ্র্যাঞ্চাইজি লিগ এসেছে, তারা কিন্তু ঠিকমতোই রান করতে পারছে, তাহলে আপনি কেন পারছেন না? আমি তো বলছি না আপনাকে আইপিএল হতে হবে, আমি পিএসএল হতে হবে বলছি না, কিন্তু আপনি একটা প্রপার গ্লোবাল স্ট্যান্ডার্ডের ফ্র্যাঞ্চাইজি ক্রিয়েট করতে পারছেন না। এই যে আপনি বলছেন যে অবশ্যই আমি চাবো না যে চিটাগাং কিংস বা রাজশাহীর মতো যে ফ্র্যাঞ্চাইজিগুলো মালিকানা আসবে তারা আসুক, যারা একই কাজ যদি করে তাহলে আসার দরকার নেই। না মানে সেটাই বলছি, মানে এই তারা যেই স্ট্যান্ডার্ডটা আসলে সেট করেছেন সেই স্ট্যান্ডার্ডের কোনো ফ্র্যাঞ্চাইজি আসুক, এটা কেউই যাবে না। আপনি একটা হোটেল বিল দিতে পারছেন না, আপনি প্লেয়ারদের নর্মাল, আপনার নিশ্চয়ই মনে হচ্ছে কিট নিয়েও ঝামেলা হয়েছিল, আপনার ফ্র্যাঞ্চাইজি চলার মাঝখানে তারা প্র্যাকটিস করছে না কারণ তারা টাকা পায়নি। এই ইস্যুগুলো যদি আপনি করেন এতদিন এসে, এটা গ্লোবালি কিন্তু ছড়াচ্ছে। আপনি আবার বড় বড় প্লেয়ার আনতে চাচ্ছেন, বড় বড় প্লেয়ার না আনলেও মানে যেই সব ছোট প্লেয়ার আসছে, কিন্তু আপনার মুখের কথা অনেক বড় কথা। এইগুলা কিন্তু এই ক্রিকেট ওয়ার্ল্ডে আপনি বাংলাদেশের বিপিএল যখন চলে তখন কিন্তু বড় বড় যেসব মিডিয়া রয়েছে তারাও কিন্তু কভার করে। সো তখন যখন কন্ট্রোভার্সি হয়, আর ইন্ডিয়ার মিডিয়া যদি, আপনি ভারতীয় মিডিয়ার কথা বলি, ভারতীয় মিডিয়া যদি এগুলো ছড়ায়, ভারতীয় মিডিয়া থেকে পুরো ওয়ার্ল্ডে যেতে আসলে সময় লাগে না। সো জিনিসগুলা ওইভাবে চিন্তা করা উচিত। কারণ আপনি তো আর টি10-এর কোনো লিগ করছেন না যে মানে কয়েকদিনের জন্য হচ্ছে, বা হলে হোক না হলে সেটা কেউ মানুষ দেখে না, সেরকমও তো না। আপনি এমন একটা প্রপার ফ্র্যাঞ্চাইজি লিগ চালাচ্ছেন যেখানে এরকম ফ্র্যাঞ্চাইজি ওনারগুলো আছে বা এরকম ফ্র্যাঞ্চাইজি টিমগুলো আছে। ব্যাপারটা কিন্তু যে এমন না যে মানে আমরা হয়তো চিটাগং নিয়ে কথা বলছি কিংবা হচ্ছে দুবার রাজশাহী নিয়ে বলছি, এই জন্য হয়তো অন্যগুলো যে ঢাকা পড়ে যে ব্যাপারটা এরকম। ঢাকা ক্যাপিটালসের কিন্তু একটা ব্যাপার রয়ে গেছে যে তারা মুস্তাফিজকে এখনো টাকা দিতে পারেনি, তানজিদ তামিমকে তারা টাকা দেয়নি, জেসন রয়, স্টেফেন স্কেনাজি। এইটাও তো একটা বড় ব্যাপার, মানে ঢাকা ক্যাপিটালস নিয়ে যে ধরনের প্রত্যাশা ছিল মোটামুটি অনেকগুলো জায়গাতে তারা কভার করেছে, কিন্তু একটা টুর্নামেন্ট শেষ হওয়ার কয়েক মাস পরেও ঢাকা ক্যাপিটালসের মতো দল দিতে না পারে, এটা তো নিশ্চিত হতাশার। এইখানে এই যে আপনি বলছেন ঢাকা ক্যাপিটালসের মালিকানায় সাকিব খান এসেছেন, সেটা নিয়ে কিন্তু অনেক বড় একটা হাইপ ছিল। কারণ আপনি কলকাতায় যখন শাহরুখ খান থাকেন, পাঞ্জাবে যখন প্রীতি জিন্তা থাকেন, এটা নিয়ে কিন্তু সবার মধ্যে অনেক ক্রেজ ছিল। সাকিব খান যখন এই বিজনেসটায় এসেছেন তখন কিন্তু সেটা নিয়ে সবার প্রত্যাশা ছিল যে না, আমরা হয়তো আরেকটা শক্ত ফ্র্যাঞ্চাইজি পেতে যাচ্ছি। কিন্তু এখানে আসলে মালিকের তো তিনি নিশ্চয়ই দেখছেন না যে কাগজপত্র দেখছেন না, কোন প্লেয়ার করছে, টাকা পাচ্ছে না। যদিও তার কাছে প্লেয়াররা রিচ করতে পারে, কিন্তু আপনি এইরকম করে যখন একটা বড় বিগ নেম, একটা ব্র্যান্ড আপনি যুক্ত হয়েছেন, এখানে কিন্তু সাকিব খানেরও আসলে নামটা, রেপুটেশন নষ্ট হচ্ছে যে আপনার টিমের টাকা, প্লেয়ারের টাকা। আর আপনি নিশ্চয়ই মনে আছে যে গতবার মুস্তাফিজুর রহমান কিন্তু প্রথম পিক ছিল পুরো বিপিএল এর, পুরো ডিরেক্ট সাইন, পুরো বিপিএল শুরু আগে ডিরেক্ট সাইনে মুস্তাফিজ ছিল। তার টাকা আপনি এখনো পাননি, আরেকটা বিপিএল শুরু সময় চলে এসেছে, বিদেশি প্লেয়ারের টাকা পাননি। তারা হয়তো
দেখেন তারা বিদেশি প্লেয়ারদের কথা বলছি যে যারা মোটামুটি পুরো ওয়ার্ল্ডে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ায়, তারা অল্প কিছু টাকার জন্য যে আপনার সারাদিন আপনার জন্য মিডিয়াতে এসে কথা বলবে এরকম না, কিন্তু আপনি তাই বলে যে দিবেন না, আপনি যে বা আপনার এরকমও যদি এরকমও হতো যে না আমরা ডিল করে ফেলছি যে 25% কেউই নিবে না, দুই পার্টি বলছে যে নিব না, এটার ইস্যু শেষ, সেটাও কিন্তু না। আপনি যদি দেন মানে আপনার সে পাওনা পায়, সে হয়তো মিডিয়াতে হাউকাউ করছে না দেখে সবার সামনে আসছে না, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে পেমেন্টটা দিয়ে দেওয়া। নেক্সট টাইম না হলে এই প্লেয়ার তো পাবেনই না। আর নেক্সট টাইমে যখন আপনি নিশ্চয়ই মনে আছে ডেভিড ওয়ার্নার নিয়ে বিপিএল নিয়ে কথা বলা হলে ডেভিড ওয়ার্নার কিন্তু বলেছেন তিনি এত বছর আগে খেলে গেছেন, কিন্তু তিনি কিন্তু এতদিন পরে এসে ঠিকই বলেছে, সবগুলো প্লেয়ারই বলবে কোনো না কোনো সময় হয়তো। খুব স্বাভাবিক। আরেকটা ব্যাপার হচ্ছে যে যখন দু একদিন আগে যখন ইফতেখার রহমান মিঠু কথা বললেন সংবাদ সম্মেলনে, তিনি কথা বলে একটা জিনিস তাকে প্রশ্ন করা হচ্ছিল যে রংপুর, বরিশাল এদের আসলে ভবিষ্যৎটা কী, সামনের সময়টা কেমন। তিনি যখন একটা জিনিস বলেছিলেন যে তিনি কোনো দলই এখন পর্যন্ত আগামী 5 বছরে বিপিএলে কারা খেলবে সেটা এখনো ফিক্সড না। এটার একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আপনার কি মনে হয় যে আপনি কোন দিকটা বলবেন? কারণ এখানে অনেকেই ভাবছেন যে হয়তো পরের বিপিএলে আমরা রংপুর বা বরিশালকে দেখব না, আসলে কি ব্যাপারটা তাই? না, এখানে কিন্তু বরিশালের মালিক যিনি রয়েছেন তিনিও কিন্তু বলেছেন যে এটা শকিং। এখন একটা বিষয় হচ্ছে যে আপনি নতুন করে ঢালাওভাবে যদি শুরু করেন, সেইখানে আপনি ফিক্স করে আসলে রাখার কিছু নেই, কারণ আপনার আমাদের কিন্তু এখনো কোম্পানি দেওয়া হয়নি। সো এখনো কনফার্ম না হলে আমরা যদিও শুনতে পাচ্ছি কাকে হবে, কিন্তু কনফার্ম তো আসলে না। সো তাকে দিলেই তিনি কিন্তু মিঠু কিন্তু বলছে আমরা যখন থেকে আসলে তাকে দিব তারপর থেকে আসলে প্রসেসটা শুরু হয়ে যাবে। সো আপনি যখন দরপত্র দিবেন আপনার তো একটা প্রসিডিওর রয়েছে, সো সেই অনুযায়ী বরিশাল আবার করবে, রংপুর আবার করবে, তখন তারা অটোমেটিক নিয়ে যাবে যেই ক্রাইটেরিয়া অনুযায়ী আসলে ফ্র্যাঞ্চাইজ নেওয়া হবে। সো সেই ক্রাইটেরিয়া দেওয়া হবে। এখন যেটা এখন থেকে যদি এরকম এক্সপেকটেশন থাকে যে না এই ফ্র্যাঞ্চাইজিগুলো এতদিন ধরে ভালো আছে মানেই নিয়ে নিব, এইটা আসলে মনে হয় না বাংলাদেশের পার্সপেক্টিভে এরকম করাটা ঠিক হবে। আপনি যে নতুনভাবে শুরু করছেন তখনও যে আপনি রাইট প্রসেসে এতদিন চলেছেন সেটারও তো একটা সুযোগ যে না আমাকে আবার দরপত্র দেওয়া হয়েছে, আমি আবার অ্যাপ্লাই করেছি, আমি পেয়ে গেছি, শেষ। এখানে তো আপনার আসলে লুকোচুরির কিছু নেই বা ভয়েরও কিছু নেই। সো এই রংপুরের যে ফ্যান বেস রয়েছে, বরিশালের যে ফ্যান বেস রয়েছে, তারা অবশ্যই এক্সপেক্ট করবে যে এটা তাদের কাছে কোনো ব্যাপার হবে না। সো আমি বলবো যে একটা জিনিস বিসিবিও তো নিশ্চিতভাবে ওই একটা অগ্রাধিকার দিবে, মানে যখন আবেদন করবে অবশ্যই আপনি বরিশাল কিংবা হচ্ছে রংপুরের মতো যে ফ্র্যাঞ্চাইজি যাদের যে রেপুটেশন লাস্ট কয়েক বছর ধরে, আপনি রংপুর যদি চিন্তা করেন সেই 15, 16, 17 ওই সময়টা থেকে ইভেন তারা গ্লোবালের চ্যাম্পিয়ন হয়ে এসেছে, এবার ফাইনাল খেলেছে। রংপুরের কথা চিন্তা করেন, তারা পিক মানে সব বড় বড় তারকা নিয়ে খেলেন। তো তাদের কিন্তু পেমেন্ট ইস্যুস বা অন্যান্য ব্যাপার নিয়ে কোনো সমালোচনা নেই। বিসিবিও নিশ্চিতভাবে যখন দল মানে বাছাই করবে এইটা তো তাদের মাথায় থাকবে। অবশ্যই আপনি যাদের নিয়ে আসলে কোনো কন্ট্রোভার্সি নেই তাদেরকে আসে আপনি কেন মানে বাদ দিবেন? তাদের তো বাদ দেওয়ার আসলে কোনো কারণ নেই। আমার মনে হয় না বেশি বাদও দিবে। হ্যাঁ, এই জিনিসটা আসলে তিনি যখন মিঠু ভাই যখন কথা বলেছেন তখন আসলে বলছিলেন যে কাকে কাকে আসলে কোশ্চেনটা ছিল যে কাকে ডিফল্টার হিসেবে লিস্টটাকে রাখা হয়েছে বা কে আছে, তখন তিনি সেই ইয়াতে বলেছেন যে আসলে কোনো জিনিসটাই কোনো টিমই এখনো ফিক্স না। আমরা যখন ইভেন্ট ম্যানেজমেন্ট দিব তখনই আসলে ফিক্স হয়ে যাবে। সো ইভেন্ট ম্যানেজমেন্ট দিলে এবার হয়তো আমরা এরকম দেখতে পারি যে 5টা টিম নিয়ে বিপিএল হচ্ছে, দেখতেই পারি, কারণ তারা যখন ক্রাইটেরিয়াগুলো দিবে সেই ক্রাইটেরিয়াগুলো মিট করার জন্য 5টা কোম্পানি আছে, তারা হয়তো অ্যাপ্লাই করবে। এবং 5টা যদি প্রপারলি আপনি করতে পারেন, আপনি চিন্তা করেন 5টা টিমে আপনার যদি 8টা করেও বড় ক্রিকেটার আসে, তার মানে কতগুলো বড় ক্রিকেটার আসবে। সো সেইভাবেও যদি আপনি বিপিএল চালাতে পারেন সেটা তো আসলে আপনার তো এখানে ব্যাপারটা হচ্ছে 10 দলে করে বড় লোকই দেখাতে হবে, ব্যাপারটা তো এরকম না। ব্যাপারটা আপনাকে একটা টুর্নামেন্ট গ্লোবাল ওয়াইজ যেন ওই মানের হয় বা ওই স্ট্যান্ডার্ডে হয়, ওটা যেন করতে পারে, সেটাই করা উচিত। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে আইএমজি গ্রুপকে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেওয়া হবে, যেহেতু তারা আইপিএলের সঙ্গে অনেকদিন কাজ করেছে 2008 থেকে 2021 সাল পর্যন্ত, অর্থাৎ 13 বছর তারা কাজ করেছে। কতটা পরিবর্তন আশা করছেন যে তারা যখন ইভেন্ট ম্যানেজমেন্ট দায়িত্ব নিবে, কি ধরনের মানে আপনি যেই স্প্যানটা বললেন, যেই টাইমটুকু বললেন, আইপিএল এর মতো একটা ফ্র্যাঞ্চাইজি তারা দায়িত্ব পালন করেছে, আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি, সেইখানে যদি বিপিএল এ আসে
আইপিএলে তো আরও বড় ক্রাউড, আরও বড় বিজনেস তারা আসলে হ্যান্ডেল করেছে, সেই তুলনায় তো বিপিএল আরও ছোট, একেবারে ছোট। সো সেইখানে হ্যান্ডেল করাটা আমার মনে হয় না যে কোনো কঠিন হবে, কিন্তু তাদের পক্ষ থেকে আমার মনে হয় যে একদম 100% দিল তাকে হেল্প করার জন্য। বিসিবির আসলে সেইভাবেই চলা উচিত, যে মানে তাদের যে ডিমান্ডগুলো রয়েছে এরকম করলে হবে না। আপনি দেখবেন যে তাদের যে ডিমান্ড রয়েছে, বিসিবির সেখানে কোনো স্বার্থের সমস্যা হলো, তখন বিসিবি আবার বলবে যে না আমি এটা দিতে পারবো না। তখন যখন দিতে পারবে না তখন তারা কিন্তু আসলে কাজটা করতে পারবে না। যেমন মানে আমি একটা উদাহরণ দিচ্ছি, যে বিসিবিতে মনে করেন যে কারো পছন্দের কোনো মালিকানা রয়েছে, যেটা আগের বার হয়েছে, যেটা শোনা যাচ্ছে যে আগের বার এরকম ছিল দেখে দেওয়া হয়েছে বা ওরকমভাবে কথা, সেরকম কোনো ইন্টারফেয়ারেন্স আসলে থাকা যাবে না, যে এটাকে একটা স্বায়ত্ত শাসিত ব্যাপার। হ্যাঁ, মানে আপনি তাকে স্বাধীন করে দিবেন, তার মতোই যে আসবে, যাতে আপনার ডোর কেউ নক করতে না পারে, বিসিবির ডোর, যে না তারা আমাকে এরকম দিয়েছে আমি পারবো না, আপনি একটু কথা বলুন। এই কাজ করা যাবে না। এই কাজ যদি না করে আপনি যদি তাকে দেন, আমার মনে হয় যে 100% বিষয়টা সুন্দরভাবে সামনের বিপিএল আমরা প্রত্যাশা করতে পারি যে এইবার থেকে একটা নতুন শুরু হবে বিপিএল। এবং আমরা হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশে এরকম কোম্পানি অনেক আছে যারা চাইলেই একটা বিপিএল টিম দিতে পারে না, কিন্তু লাভবান হতে পারে না বলে হয়তো এবং না লাভবান হতে পারবে না। এইটাই তো এই যারা আসবেন তাদের লাভবান হবে যে কিভাবে তারা লাভ করবে, সেইভাবেই তো প্রেজেন্টেশন দিবেন তারা, যে আপনি এরকম ইনভেস্ট করলে। একটা গুঞ্জনও কিন্তু শোনা গেছে যে বিসিবির একটা চাওয়া হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি যেন অন্তত পক্ষে 3 কোটি টাকা লাভ করতে পারে, মানে এটা আপনাকে এরকম একটা মডেল দিতেই হবে। সো তারাও জানে যে কিভাবে এই জিনিসটা রান করতে হবে। সো আপনি বড় বড় কোম্পানির কাছে এই জিনিসগুলা কিন্তু অনেক বড় ম্যাটার, যে আপনি লাভ না করলেও এক্সপোজারের জন্য কিন্তু আসে, কিন্তু আপনি যদি একটা বিলিফ চলে আসে যে না আমি এই জিনিসটা থেকে লাভ আসবে বা আপনি পাচ্ছেন, একটা বিজনেস, মানে ক্রিকেট এটা তো একটা বিজনেস, সো এখানে তো লাভের একটা ব্যাপার থাকবে অবশ্যই। সো তারা যখন বুঝবে যে না এখানে আমি লাভবান হতে পারবো, তখন নিশ্চিতভাবে আর এই 20 কোটি কেন 50 কোটি টাকা খরচ করতে তাদের ওই সমস্যাটা হবে না। আমরা প্রত্যাশা করবো যে আইএমজির হাত ধরে বিপিএলটা অন্তত পক্ষে বদলে যাবে। সাদন ভাই আপনাকে ধন্যবাদ। দর্শক আপনারাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন যে চিটাগং কিংস কিংবা হচ্ছে দুর্বার রাজশাহী, ঢাকা ক্যাপিটালস, এই ফ্র্যাঞ্চাইজিগুলো বিপিএল আগামীতে থাকা উচিত কিনা বা তাদের রাখাটা যুক্তিসই হবে কিনা, কিংবা ফরচুন বরিশাল এবং হচ্ছে রংপুর রাইডার্সকে আপনি বিপিএলে দেখছেন কিনা, আপনার কি মনে হয় সেই সঙ্গে আপনি জানাতে পারেন। যে আইএমজি যদি বিপিএলের দায়িত্ব নেয় ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে, সেক্ষেত্রে বিপিএলে কী ধরনের পরিবর্তন আসতে পারে, আপনি কী ধরনের পরিবর্তনগুলো এক্সপেক্ট করছেন, সেটা কিন্তু আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।